আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা আমাদের নির্দিষ্ট সময় থেকে প্রায় ৪৫ মিনিট লেট হয়ে গেছি। এম কারিগরি ত্রুটির কারণে আমরা এই সময়টা আমাদের আমাদের সময়টা আমরা মেইনটেইন করতে পারিনি। আমাদের সাথে আছেন জনাব সোহেল রানা ভুঁইয়ান, যিনি আসলে আগেই আমি পরিচয় করে দিয়েছিলাম, যিনি বাংলাদেশ রেলওয়ে প্রেমিক। আমরা আজকে কথা বলবো আ বাংলাদেশ রেলওয়ে নিয়ে। রেলওয়ের সমস্যা, আ সমাধান, ভবিষ্যৎ সম্ভাবনা, এসব নিয়ে আমরা কথা বলবো জনাব সোহেল রানা ভুঁইয়ানের সাথে। সোহেল রানা ভুঁইয়ান অনেক বছর যাবতই স্ব-উদ্যোগে, এ যেটা একটা তার এক প্রেমের থেকেই রেলওয়ের প্রতি, সেটা থেকেই উনি এবং বাংলাদেশ রেলওয়ের নানান সমস্যা, সমাধান, সুবিধা-অসুবিধা নিয়ে অ্যা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আমাদেরকে বলে আসছেন। তো আজকে তার মুখেই শুনবো। জনাব সোহেল রানা ভূঁইয়া। আপনি আ আ আপনার কষ্ট করে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, এত রাতের বেলা বাংলাদেশ সময়। আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। ধন্যবাদ। তো আজকের যে প্রোগ্রাম, এটার নাম হলো কেমন বাংলাদেশ চাই। জি, কেমন বাংলাদেশ চাই প্রোগ্রাম, এরকম একটা টপিক সিলেক্ট করে আহ, আলোচনা করার জন্য ধন্যবাদ আপনাকে। আর যারা এই অনুষ্ঠানের শ্রোতা আছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। তো আজকের টপিক যেটা হলো মানে বাংলাদেশ রেলওয়ে নিয়ে, তাই না? বাংলাদেশ রেলওয়ে নিয়ে আসলে মানে আমাদের যে বাংলাদেশে একটা কমিউনিটি আছে, মানে রেল ফ্যান কমিউনিটি। হ্যাঁ, তো যারা মূলত বাংলাদেশ রেলওয়ে নিয়ে অনেক আগে থেকেই আহ, রেলের বিভিন্ন ভালো লাগা, রেলের সমস্যা সবকিছু নিয়ে বিভিন্ন ইয়েতে ফোরামে এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছে। তো তাদেরই একজন আমি। তো আমাদের আসলে ওই যে রেল ফ্যান যে বিষয়টা, এটার যাত্রাটা আসলে বাংলাদেশে হয়েছিল 2008 সালে। আমাদের যে রেলওয়ের একজন কর্মকর্তা আহ, জনাব রুকন ভাইয়ের হাত ধরে। তো রুকন ভাই এখনো আছেন, রেলে ছিলেন, এখন জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছেন আহ, এই প্ল্যানিং কমিশনের। সম্প্রতি অবশ্য উনি কোরিয়াতে গিয়েছেন একটি আমার এডুকেশনাল কোর্সের জন্য। তো যাই হোক, তো রুকন ভাইয়ের হাত ধরে মূলত বাংলাদেশের যে রেল ফ্যানদের যাত্রা। আর এটা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুকে যেমন বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ, হ্যাঁ, প্রথম প্রতিষ্ঠিত হয়। আর এরপরে অনেকেই বিভিন্ন ধরনের গ্রুপ প্রতিষ্ঠা করেছেন। মূলত এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ব্যবহার করে আমরা রেলের যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলছি, রেলের যে কি ত্রুটি আছে সেটা নিয়ে কথা বলছি, রেলের যে ভালো লাগার বিষয়গুলো এগুলো নিয়ে আমরা কথা বলছি। তো সেই হিসাবে দেখা গিয়েছে যে আমাদের সারা দেশব্যাপী মানে রেল ফ্যানদের একটা ভালো নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। তা আমাদের যে রেলের কর্মকর্তারা আছেন বিভিন্ন লেভেলের, তাদের সাথে আমাদের অনেকটা সুসম্পর্ক, আবার অনেকের সাথে মানে তিক্ততাও তৈরি হয় বিভিন্ন সময়। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশ রেলওয়ের যে মানে কেমন বাংলাদেশ চাই। হ্যাঁ, তো আমরা কেমন রেলওয়ে চাই। হ্যাঁ, জি। কেমন রেলওয়ে চাই। আমি তো সবার ১ম এ একটু আপনাকে সরি ইন্টারফেয়ার করতেছি একটু বর্তমান অবস্থাটা জানতে চাবো রেলওয়ের। আমার জানা মতে রেলওয়ের প্রায় ৩,০০০ কিলোমিটার বর্তমানে যে রেলওয়ে সার্ভিস এরিয়া আছে বা সার্ভিস ট্র্যাক লাইন যেটা আছে। তো আসলে বর্তমানে রেলওয়ের অবস্থাটা কেমন, যদি বলেন? মানে আপনার দৃষ্টিতে বর্তমান পরিস্থিতিটা কেমন রেলওয়ে? আসলে এই আমাদের যে ভূখণ্ড, এই বাংলাদেশ, এই ভূখণ্ডে মূলত রেল চালু হয়েছে 163 বছর হয়েছে। ব্রিটিশ আমলে সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এখনো ওইটার ধারাটাই বাংলাদেশ এটা কন্টিনিউ করছে। তো সেই হিসাব করলে যে ব্রিটিশ আমল থেকে এখনকার হিসেব করলে বাংলাদেশ রেলওয়ে মানে ততটা অনেক এগিয়েছে, বাট যতটুকু আগানোর ততটা আগায়নি। হ্যাঁ, এটার কারণ কারণ হিসাবে আমি বলবো যে আমাদের মানে এখনো অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে। হ্যাঁ, অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে। এখন যেখানে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে আমরা
আহ, আহ, 500-600 কিলোমিটার গতিতে ট্রেন চলছে, হ্যাঁ, এবং প্রতি ঘন্টায় ট্রেন চলছে, 10 মিনিট পর পর ট্রেন চলছে অনেক দেশে। কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বেসিক ডেভেলপমেন্ট, বেসিক এটাই হয় নাই, যে আমরা যে আমাদের যে শিডিউল গুলা, ট্রেন শিডিউল গুলো মেনটেন করবো, সেটাই আমরা করতে পারছি না। এটার মানে এটা আসলে মানে কারণ, বহুমুখী কারণ। যে প্রথমত হলো আমাদের যে রেলের লোকবল সংকট, হ্যাঁ। তো যেই পোস্ট বিভিন্ন ধরনের পদে যে লোকবল থাকার কথা, তার চেয়ে নাকি 14-15 হাজার লোকবল কম আছে। তো এক হলো লোকবল কম নিয়ে তো সেবা দেওয়া সম্ভব না। লোকবলটা কেন কম, এটাকে কেন কাভার করা হচ্ছে না, এটা একমাত্র রেলওয়ে বলতে পারবে। হ্যাঁ, এটা রেলওয়ে বলতে পারবে যে কেন এটা কাভার করছে না। মানে মূলত ভালো সার্ভিসের কথা যখন রেলকে বলা হয়, তখন ওরা বলে প্রথমত লোকবল সংকট। তো লোকবল সংকটটা আসলে এটা অনেক বছর যাবত শুনে আসছি, কিন্তু এটা কেন কাভার করছে না, এটা কেন সমাধান করছে না, এটা আমাদের বোধগম্য নয়। আর দ্বিতীয়ত হলো যে আমাদের যে মানে টেকনোলজিক্যালি রেল যে ডেভেলপ হয়েছে সারা বিশ্বে, সে অনুযায়ী কিন্তু আমাদের ওই ডেভেলপমেন্টটা আমরা দেখছি না। ভারতেই আছে মানে ইলেকট্রিফাইড রেলওয়ে ট্র্যাক, হ্যাঁ, যেটা ট্রেনের মধ্যে ইয়েতে ইলেকট্রিক ট্রেন চলে ইলেকট্রিক কানেকশনের মাধ্যমে। তা আমাদের এখনো আমরা সেই পর্যায়ে তো যেতে পারিনি। বরং আমাদের যে ডিজেল লোকোমোটিভ আছে, তো এগুলাকে আমরা ঠিকঠাক ভাবে চালাতে পারছি না। হ্যাঁ, তো এটা একটা দিক যে আমরা মেকানিক্যালি এবং টেকনিক্যালি টেকনোলজিক্যালি সব দিক দিয়ে পিছিয়ে আছি। কিন্তু আশ্চর্যের বিষয় যেটা হলো, আমাদের কিন্তু নেই, এই বাজেটের কমতি নেই। হ্যাঁ, খরচ জি, হচ্ছে কিন্তু, জি, হ্যাঁ, কিন্তু সে অনুযায়ী ডেভেলপ হচ্ছে না। যেমন আমি যদি বলি যে গত 15 বছরের কথাই ধরি, হ্যাঁ, 15 বছরে কিন্তু রেলওয়ে হিউজ কাজ হয়েছে, এবং প্রায় 1.5 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে রেলওয়ের এই বিভিন্ন প্রজেক্ট পারপাসে। কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের যে যতটুকু আমরা ডেভেলপ দেখার কথা, যতটুকু আমরা সার্ভিস পাওয়ার কথা রেল থেকে, সেটা পাচ্ছি না। কারণ এখানে বড় একটা অর্থ চলে গিয়েছে দুর্নীতির মাধ্যমে। আমরা প্রজেক্ট করেছি অপ্রয়োজনীয় প্রজেক্ট, যেগুলাতে কোনো রেল চলাচল হচ্ছে না, যেখানে দিনে একটা দুইটা ট্রেন চলাচল হচ্ছে, ওইরকম। আর আরেকটা বিষয় হলো যে আমাদের এটাও টেকনিক্যাল ফেলিওরই, যে ইঞ্জিন কিনা হচ্ছে, কোচ কিনা হচ্ছে 110-120 কিলোমিটার গতিতে চলার সক্ষমতা সম্পন্ন, কিন্তু আমরা রিয়েলিটি দেখছি হলো আমরা ট্রেকে কখনো কখনো 80 কিলোমিটার গতি তুলতে পারছি। হ্যাঁ, কিন্তু এভারেজে দেখা গেছে আমরা 60-70-তে এখনো আছি। হ্যাঁ, তো এটার কারণটা, এটার ইয়েটা হলো যে মানে আমাদের যে ট্র্যাক গুলা করা হয়, ট্র্যাক গুলাকে বিভিন্ন জায়গায় রেস্ট্রিকশন থাকে, যে এখানে এই সমস্যা সারা বছরই কোনো না কোনো সমস্যা লেগেই থাকে, যার কারণে ওই রেস্ট্রিকশন দিয়ে চালাতে হয়। যে আমাদের 110 কিলোমিটার বা 100 কিলোমিটার ক্যাপাসিটির লাইন, কোচ, তারপর লোকোমোটিভ থাকা সত্ত্বেও এটা আমরা চালাতে পারছি না। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি কিন্তু আমাদের রেল আগাচ্ছে না। হ্যাঁ, যেমন 1985-86 সালে যখন আন্তনগর চালু হলো, কিংবা যখন উল্কা এক্সপ্রেস চলতো চট্টগ্রাম টু ঢাকা, তখনও কিন্তু আমরা 5-5.5 ঘন্টায় ঢাকা চট্টগ্রাম আসা যাওয়া যা- করা যেত। হ্যাঁ, তো এখন কি হচ্ছে, এখন 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টাও লাগছে। হ্যাঁ, জি, তাহলে আমরা ওই যে সেই ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত তো মানে কোনো আগাইনি। হ্যাঁ, বরঞ্চ অনেক ক্ষেত্রে আমরা পিছিয়েছি। কিন্তু আমাদের কিন্তু ইয়েটা খরচ হচ্ছে ঠিকই। প্রতি বছর রেলকে ভর্তুকি, যেমন এই বছরে সম্ভবত 2100 কোটি টাকা লস এসেছে রেলের। হ্যাঁ, তো প্রতি বছর মানে এই লসের টাকাটা কিন্তু সরকার দিচ্ছে ভর্তুকি হিসাবে। হ্যাঁ, প্রতি বছরই 1,500 কোটি, 2,000 কোটি এমন করে করে প্রতিটা বছরই গত 15-20 বছর যাই ধরেন না কেন, আপনার এটা ভর্তুকির পর্যায়ে রয়ে গিয়েছে এখনো। মানে রেল কোনো লাভজনক, লাভের মুখ তো দেখেই নেই। আর সরকার থেকে যেটা বলা হয়, আসলে রেলটা আসলে একটা ইয়ের জন্য কি বলে এটাকে, সেবা খাত। হ্যাঁ, তো সেবা খাত থেকে রেল কখনো লাভের চিন্তা করে না, সেটা বলে। কিন্তু আসলে সেবা খাত হলে কি হলো, তো এখানে যে আমরা যে আমাদের কাছ থেকে যে রেল অপারেশনাল কস্ট বাবদ যে অর্থটা নিচ্ছে, হ্যাঁ, জি, তো সেটা দিয়ে তো রেল চলতে পারে। তো সেখানে মানে লসের কিছু থাকার কথা না। কিন্তু জি, আমাদের আসলে সিস্টেমটাই করে নিয়েছে রেলের, যে না, এটাতে লস দেখাতেই হবে।
এরকম। আর সবচেয়ে বড় কথা হলো যে লসটা কিন্তু আপনার এই যে অপারেশনাল লস হয় না, এটা হলো আমরা যে বিভিন্ন প্রজেক্ট নেই, যেমন ধরেন এই ঢাকা চট্টগ্রাম রেলপথে একটা এই কি বলে রিপেয়ারিং একটা প্রজেক্ট নিল, যে এখানে 500 কোটি টাকা রিপেয়ার হবে। হ্যাঁ, এই 500 কোটি টাকাটা মানে এক ইয়েতে যতটুকু রিপেয়ার হয় না হয় সেটা বিষয় না, কিন্তু টাকাটা কিন্তু চলে যায়। তখন কিন্তু আমাদের যে ইনকামটা হচ্ছে এই টিকিট বিক্রি করেন, পণ্য পরিবহন করে, হ্যাঁ, তখন পণ্য পরিবহন টিকিট বিক্রি করে আমাদের ধরেন 1000 কোটি টাকা লাভ হলো, আর এদিকে 500 কোটি টাকা চলে গেল হলো রিপেয়ারিং এ। তো এখান থেকে 1000 থেকে 500 চলে গেলে হিসাবটা তখন কি দাঁড়ায় যে 500 কোটি টাকা। তো এরকম লাভ থাকলো। আবার যখন অন্যান্য আরো প্রজেক্ট নেওয়া হয় অন্যান্য, তো সেই প্রজেক্টের হিসাবে দেখা গেল যে আমার উন্নয়ন ব্যয় ধরা হলো 1500 কোটি টাকা, আমার আয় হলো 500 কোটি 1000 কোটি টাকা। তাহলে তখন কিন্তু ব্যয়টা যে দাঁড়ায় 500 কোটি টাকা, 500 টাকা। 1500। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। তো আসলে এখন মানে মূল বিষয়টা হলো যে আমরা যে পরিমাণ আমাদের অর্থ খরচ হচ্ছে সে অনুযায়ী আমরা রেলের আউটপুট পাচ্ছি না। আর এখন যেহেতু জনসংখ্যা অনেক আগের তুলনায়, ব্রিটিশ আমলের তুলনায়, পাকিস্তান আমলের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, প্লাস মানুষের যে মুভমেন্টটা যাতায়াতটা বৃদ্ধি পেয়েছে, তো সেটা মূলত মানে রাষ্ট্রীয়ভাবে যদি জনগণকে সেবা দিতে চায়, তার মধ্যে সড়ক পথের চেয়ে মানে সবচেয়ে সহজ, হ্যাঁ, সহজ এবং নিরাপদে যেটা করা যায় সেটা হলো রেল খাতটা। হ্যাঁ, রেল খাতে ফ্যাসিলিটেট করা। তো আমাদের সরকার বা রেল মন্ত্রণালয়ের যে সবসময় কথা শুনি যে প্রচেষ্টা আছে যে বেশি সংখ্যক মানুষকে কিভাবে রেল সেবার আওতায় আনা যায়, কিন্তু বাস্তবতা হলো যেমন আমি রেল সেবার আওতায় আনতে হলে আমার ট্রেন বাড়াতে হবে। হ্যাঁ, ট্রেন বাড়াতে হবে, কিন্তু আমি ট্রেন বাড়াচ্ছি না, কিন্তু আমি বলে যাচ্ছি যে আমরা এই সেবা দিতে চাচ্ছি, আমরা চাচ্ছি আরো মানুষকে ফেসিলিটেট করার জন্য। কিন্তু মানে এটা মানে কন্ট্রাডিকশন হয়ে যায় কি, ওদের যে চিন্তা ভাবনা এবং কাজকর্মের মধ্যে হিউজ কন্ট্রাডিক্টরি বিষয়গুলো থেকে যায়। তো এই হলো অবস্থা আর কি। বুঝতে পেরেছি। কারণ যেটা আমারও দেখা, যেটা ব্রিটিশ আমল থেকে বা পাকিস্তান আমলেও যেসব অনেক স্টেশন ছিল যেগুলি বাংলাদেশ রেলওয়ের, এগুলি যেগুলি বন্ধ হয়ে গিয়েছে। আমরা ছোটবেলাও যতটুকু রেল সার্ভিস দেখেছি, আপনি কিছুদিন আগে আপনার ফেসবুকে দেখেছিলাম রেলওয়ের কোনো একটা ট্রেনের বাথরুম দেখাচ্ছিলেন, কি দুরবস্থা। আমরা ছোটবেলায় কিন্তু এতটা দুরবস্থা দেখি নাই। যে ট্রেনগুলির মান বা কোচগুলির মান যেরকম ছিল, এখন কিন্তু মানে মানে খুবই এ ভাঙাচোরা বলেন, প্ল্যান মানে তারপরে মানে ফ্যান চুরি করে নিয়ে যাওয়া, লাইট চুরি করে নিয়ে যাওয়া, একটা নিরাপত্তারও একটা ব্যাপক আ অভিযোগ পাওয়া যায় যে রেলওয়েতে নিরাপত্তাটা নাই বা সিকিউরিটিটা ওভাবে মেইনটেইন করা হয় না। আপনার রিসেন্টলি একটা পোস্ট যেটা দেখলাম, আ আ রেলওয়ে ট্র্যাক লাইন থেকে যে রেলওয়ে লাইনের যে স্ক্রু গুলি খুলে নিয়ে যাচ্ছে কেউ বা খুলে রেখেছে। যেটা দিয়ে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আপনি এই বিষয়ে রেলওয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন, অভিযোগ করেছেন। আম এগুলি দেখার দায়িত্বের জন্য তো রেলওয়ে পুলিশ আছে। রেলওয়ে মানে এগুলি তো দেখার দায়িত্ব অবশ্যই, যেগুলি খুব সেনসিটিভ ইস্যু। আ রেলওয়ে দুর্ঘটনা ঘটলে তো মানে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা তো থাকেই। অনেক প্রাণ ঝরানোর সম্ভাবনা থাকে। এইগুলির ক্ষেত্রে রেলের আসলে কাজ করতে সমস্যাটা কি? মানে অ্যা এটা কি আপনি এগুলির জন্য কি আপনি দুর্নীতিটাকেই দায়ী করবেন? মানে যেই আসে আসলে ওভাবে আমরা তো এই পর্যন্ত অনেক রেলওয়ে মন্ত্রী দেখেছি। যোগাযোগ বাংলাদেশে তো স্বরাষ্ট্র বলি আমি, অন্য জিনিস স্বরাষ্ট্র, যোগাযোগ আর চিকিৎসা, এইগুলির মানে যারা দায়িত্ব নেন তারা আসেন ঠিকই, কিন্তু আসলে কেউই এই পর্যন্ত দেখলাম না যে এই সেক্টর গুলিতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন। পরে যখন তারা চলে যান তখন দেখা যায় যে মানে দুর্নীতির একটা বিশাল আ আখড়ায় পরিণত হয়ে যায় এই সেক্টর গুলিতে। এইটা তো তাহলে তো দেখা যায় সোর্স অফ ইনকাম এখানে হিউজ। মানে তারা এখানে আসেনি টাকা ইনকাম করার জন্য, দেখে যা মনে হয়। এখানে আসলে ওই যে যেটা বললেন যে রেলওয়ের যে ইয়েটা আমি লিখেছিলাম কিছুদিন আগে, ট্র্যাকের মধ্যে যে সমস্যা ছিল, জি। আসলে এই যে তদারকি বিষয়টাও এটাও কিন্তু ওই যে ওখানেই চলে আসে, যে আমাদের বলে তাদের অজুহাতটা হলো লোকবল সংকট, যার কারণে
তারা যতটুকু চেক দেওয়ার কথা দিতে পারে না। যেমন ধরুন এটা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পাশেই ছিল। হ্যাঁ, তো এখানে নিরাপত্তা রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি সদস্য আছে মাত্র স্টেশনে 4 জন, একজন ইনচার্জ, 3 জন কনস্টেবল। হ্যাঁ, মানে লুকবল নেই। তারপর এই 4 জনে আপনার কি দেখবে? ওরা কি স্টেশনের আভ্যন্তরীণ নিরাপত্তা দেখবে, নাকি এই যে যাত্রীদের ইয়ে দেখবে, নাকি ওদিকে যে রেলের সম্পদ চুরি হয়ে যাচ্ছে বা নষ্ট হচ্ছে কোনটা দেখবে? 3 জনের মধ্যে এট এ টাইম সম্ভবত 2 জন ডিউটি করে, হ্যাঁ, শিফটিং এর মাধ্যমে। তারপর জিআরপি, হ্যাঁ, জিআরপিরও একই সমস্যা যে ওরা ইয়ে নেই, যতটুকু থাকার কথা ওদের ইয়ে স্টাফ নাই, কারণ ওখানে দিতে পারছে না, সংকট। এই সংকট নিয়ে, সংকটের ইয়ে দোহাই দিয়েই মনে করেন যেগুলো কেটে যায়। আরেকটা বিষয় যে ওদিন পোস্ট দেওয়ার পরে আমি ফোনেও পোস্ট প্রথমে দেই নাই। হ্যাঁ, প্রথমে ফোনে এটার যে ওয়ে ইন্সপেক্টর আছে, যে যার দায়িত্বে, যে যিনি দেখেন রেল লাইনের বিষয় ইয়েগুলো, ওনাকে আমি ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে ওনার পদবি হলো পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর, পিডব্লিউআই আখাউড়া যে দায়িত্ব আছে, ওনাকে আমি ফোন দিলাম যে ভাই এখানে একটা এরকম দেখা গিয়েছে, এটা কি ঝুঁকিপূর্ণ কিনা। আমি জাস্ট ওনাকে বলছি এটা এটা এমন দেখা গিয়েছে, আগে এটা দেখি নাই এমন, এটা ঝুঁকিপূর্ণ কিনা আপনি একটু দেখেন। উনি বললেন যে ঠিক আছে ভাই, আমি এখনই লোক পাঠাইতেছি, পাঠায় দেখতেছি। তো যাই হোক, উনি পাঠাবেন বলেছেন, কিন্তু এটা সকালে 8টার দিকের, 8টা সাড়ে 8টার দিকে দিয়ে ব্যাপার কথা। দেন আমি যখন আবার ইয়াতে যাচ্ছিলাম, রেল ক্রসিং হয়ে যাচ্ছিলাম, তখন একজনকে জিজ্ঞেস করলাম যে রেলওয়ে যে ইয়ে আছে ওখানে গেটম্যান, যে ওটা কি ঠিক করছে কিনা। বলছে যে ভাই জানি না, কিন্তু লোক আসে নাই। হ্যাঁ, লোক আসতে দেখি নাই। তো যাক, তখন রেল গেটে দাঁড়িয়ে কথা বলছিলাম, এমন টাইমে ওই ওনার স্টাফ, পিডব্লিউ এর 2 স্টাফ যারা মূলত ওয়েম্যান হিসেবে পরিচিত, এগুলা কাজ করে, ওরা এসে ওই গেটম্যানকে বলতেছে যে ইয়েকে, মানে সোহেল ভাইকে, হ্যাঁ, ওনার জন্য তো সকাল থেকে আমরা গেছিলাম এক জায়গায়, শুক্রবার ছিল ওই দিন, যে শুক্রবার একটা প্রোগ্রামে গেছিলাম, ওনার জন্য তো আমরা ইয়ে করতে পারতেছি না, সারাদিন ফোনে আমাদেরকে জ্বালাই ফেলতেছে। হ্যাঁ, এই টাকা বলতেছে। পরে আমি এটা শুনে বললাম এদিকে আসেন, যে কি সমস্যা। বলতেছে ভাই এটা তো কোনো সমস্যাই না, এটা তো কোনো সমস্যাই না, তো আপনার ফোন দিচ্ছেন, আপনি পোস্ট দিচ্ছেন। আমি বললাম যে আমি পোস্ট দিলাম কখন, যখন দেখলাম যে এটা ঠিক হয় নাই, তখন আমি পোস্ট দিচ্ছি। দুপুরে 1:30টার পরে পোস্ট দিলাম। দেওয়ার পরে লোকজন আসছে, আসার পরে বলতেছে ভাই এটা তো কোনো সমস্যাই না, আপনার জন্য আমরা এই সেই ইয়ে করলাম। আমি বললাম যে আমার জন্য করছেন না করছেন, এত বড় মানে ব্লেম আমাকে দিচ্ছেন, আপনার তো সাহস করেন না, আপনার কাজ কি আপনি ইয়ে করেন। হ্যাঁ, আর এটা যদি সমস্যা মনে না করতো, তাহলে আপনার অফিসার আপনাকে এটাকে বলতো না, পাঠাইতে, কিন্তু ভাই এরকম অনেক আছে। হ্যাঁ, তা বিষয় হলো, মানে জাস্ট একটু এটা আমি বলতে চাচ্ছি, এটা যে ওরা মনে করে যে এটা দিয়ে চলবে। চলতে হ্যাঁ, মানে দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত ঠিক আছে, এটা ফিট বলে যে এটা ঘটে গেছে দুর্ঘটনা, এরকম। আমি বললাম যে, পরে ওনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনাকে ফোন দিলাম যে ভাই আপনার স্টাফ তো এই কথা বলে। বলছে তাই নাকি? হ্যাঁ, আমি দেখতেছি। আমি বলছি না, দেখা লাগবে না, ওদেরকে দেখা লাগবে না, আপনি জাস্ট ওই লাইনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, হতে পারে যে এটা কোনো সমস্যা না, কিন্তু এটা ঠিক আছে কিনা, আমার কাছে মনে হলো যে এটা ঠিক না। হ্যাঁ, তারপর উনি এটা দেখে দেখে হয়তো ঠিক করেছেন। তো বিষয় হলো, এটা তো একটা এক্সাম্পল, এরকম অনেক বিষয় আমার নজরে আসলে আমি জানাই। হ্যাঁ, জানাই, এবং অনেকে ধন্যবাদ দেয় যে ভাই আপনি জানানোতে এটা উপকার হয়েছে। অনেক ক্ষেত্রে বলে যে আমরা তো দেখতে পাই না, এখন আহ, যখন ঊর্ধ্বমহল দেখে জানে বিষয়গুলো, আমাদের ক্ষতি হয়, আমাদের অনেক সময় পানিশমেন্ট হয়, ডিটেনশন, অনেক কিছু হয়। তো আপনি কাইন্ডলি ওই ফেসবুকে লেখার আগে, কিংবা এই মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আগে আমাদেরকে বলবেন, আমরা সমাধান করে দিব। তা আমিও চাই মানে রেলের কোনো মানে কর্মী বা কর্মকর্তা, মানে আমার দ্বারা অন্তত অপদস্থ না হোক, যে আমার কারণে ওরা ইয়ে হয়েছে। হ্যাঁ, তো মূল বিষয় হলো যে আপনি যেটা বললেন আরেকটা, যে দুর্নীতির বিষয়টাতে, এখানেও কিন্তু এই দুর্নীতির বিষয়টা চলে আসে। হ্যাঁ, যেমন ধরেন ওয়েমেন যারা চাকরি করে, চাকরি নিয়েছে একজন, করতেছে আরেকজন। চাকরি একজন নিয়েছে, কিন্তু কাজ করতেছে আরেকজন। আরএনবির ক্ষেত্রে চাকরি নিয়েছে একজন, সরি আরএনবি না, ওই যে কি বলে, হ্যাঁ আরএনবিও, মানে একজনের ওটা আবার আরএনবি সদস্যের বাইরে কেউ করতে পারে না, একজনেরটা দিয়ে আরেকজন মাসের পর মাস ডিউটি করতেছে। হ্যাঁ, তো ওনাকে হয়তো ওই বেতনের একটা অংশ দিয়ে দেয়, আর উনি অন্য কাজ করে। এরকম যে ওয়েমেনদের ক্ষেত্রে বিশেষ করে এটা হয়, আপনার মাস্টার্স পাস, হ্যাঁ, ভালো রেজাল্টের,
ওয়েমানে চাকরি নেয়, নিয়ে ওরা কি করে রাজনীতি করে, এটা করে সেটা করে, কিন্তু রাস্তায় এই যে ওয়ে অ্যাকচুয়াল যে কাজটা ওনার, হ্যাঁ এই অ্যাকচুয়াল এটা কাজটা এটা করে এটার করে না। নেই। হ্যাঁ, এটা ওই যে মানে এখানে বিষয়টা হলো যে ওই লোক যে শুধু বেনিফিশিয়ারি, এটা না যে ওনার যে ঊর্ধ্বতন আছে ওনাকে ম্যানেজ করেই, হ্যাঁ ওটা এরা করে। হ্যাঁ, তো এইগুলা হলো মানে আমাদের যে প্রপার সার্ভিসটা না পাওয়ার অন্যতম কারণ। আর মানে এখানে সবচেয়ে বড় যেটা ঝুঁকি থেকে যায় যে অন্যরা যে কাজ করে, এই অফিসাররা কিন্তু মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু জানতে পারে না যে তাদের অ্যাকচুয়াল সমস্যাটা কি হচ্ছে। হ্যাঁ, এখানে উনি দেখা গেল বড় সমস্যা, উপরে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন না। হ্যাঁ, ওরা এটা ইয়ে করে জোড়াতালি দিয়ে চালাচ্ছে। যেমন যেমন রেলওয়ে গেটের যে কেবল থাকার কথা একটা মানে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের, ওই দিন দেখলাম যে একটা জিআই তার সামান্য জিআই তার দিয়ে এটা বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়ার ফলে কি হবে, কিছুদিন পর ছিঁড়বে, ছেড়ার পর আবার এটা বাজেট হবে, কিন্তু এটা আনবে। তো আমি চট্টগ্রামের যে যেখান থেকে পূর্বাঞ্চলের ইয়েগুলো এই ধরনের ইকুইপমেন্ট, হ্যাঁ এগুলো সাপ্লাই দেওয়া হয়, তো ওখানে কথা বললাম যে আপনাদের রেল গেটের যে তার এগুলোর জন্য কি বাজেট বা কেমন ইয়ে স্ট্যান্ডার্ড কি, তো দেখাইলো এগুলো এগুলা। হ্যাঁ, মানে হাই বাজেটের হাই কোয়ালিটির এই ইকুইপমেন্ট গুলোই এখানের জন্য বরাদ্দ। বাট কি হচ্ছে, এখানকার যে দায়িত্বরত সে কি করছে, ওই সর্বনিম্ন টাকা নিচ্ছে। হ্যাঁ, ইয়ে দিচ্ছে, ভাউচার দিচ্ছে ওইটারই। ওইটারই ওইরকম বুঝতে প্রতিটা সেক্টরই, মানে রেলওয়ের যে প্রতিটা সেক্টরই এমন অসঙ্গতি গুলা দেখা যাচ্ছে। বুঝতে পেরেছি। আর আ বিষয় আমার হয়তো পরে ভুলে যায় কিনা, যে যেমন ওই কথা একটাই, মানে রেল চলছে ইয়েতে আর কি, মানে কন্ট্রাডিকশনের মাধ্যমে ওরা বলে একটা করে আরেকটা এরকম। কারণ দেখেন আপনার বিভিন্ন স্টেশন গুলো আধুনিকায়ন হচ্ছে, লোকাল স্টেশন থেকে ধরে অনেক স্টেশন, কিন্তু এই লোকাল স্টেশন গুলোতে কিন্তু আপনার এই যে আন্তনগর ট্রেন থামছে না। হ্যাঁ, ওখানে লোকাল ট্রেন ছিল, আগে কমিউটার ট্রেন ছিল, এগুলো জি, থামতো। এগুলো মানে যে প্রত্যন্ত অঞ্চলের যে মানুষ ওনারা যোগাযোগ ক্ষেত্রে সুবিধা পেতেন। তো রেল কি করলো রিসেন্ট বলতে রিসেন্ট কয়েক বছরেই আপনার 7-8টা লোকাল ট্রেন বন্ধ করে দিল। হুম, তো লোকাল ট্রেন বন্ধ করায় অনেক স্টেশন আছে যেগুলাতে মানে একটা ট্রেনও ওখানে দাঁড়ায় না এখন। যেটা যেমন কর্ণফুলী আছে শুধু, হ্যাঁ কর্ণফুলী স্টপেজ দিচ্ছে সব জায়গাতে। আগে যেমন বাল্লা লোকাল ছিল, চাঁদপুর লোকাল ছিল, তারপরে ওদিকে ইশাখা, ওদিকে ময়মনসিংহ লোকাল, হ্যাঁ তো কুমিল্লা কমিউটার ছিল, তো এগুলো সবই কিন্তু বন্ধ করে দিয়েছে। তারপর বাহাদুরাবাদ এক্সপ্রেস, জালালাবাদ এক্সপ্রেস, হ্যাঁ হয়তো আপনি এগুলোতে চড়ে থাকবেন কিংবা নাম শুনে জি, জি, থাকবেন, জি। কিন্তু এখন নেই। হ্যাঁ, তো তাতে কি হচ্ছে, তাতে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী আমাদের যে রেল সেবার বাহিরে চলে আসতেছে। হ্যাঁ, অথচ হওয়ার কথা ছিল কি, যে আমাদের নতুন নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে, মেইনটেইন হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে, সবাই সুবিধার আওতায় আসার কথা। বাট এখানে আহ, উল্টোটা হচ্ছে যে আমাদের বৃহৎ জনগোষ্ঠী তারা রেল সেবার বাইরে চলে যাচ্ছে শুধুমাত্র রেলের সিদ্ধান্তের কারণে। আহ, রেলের সিদ্ধান্তের কারণে তো এখন এগুলো থেকে বের হয়ে আসা উচিত, কারণ বাংলাদেশ তো একটা বৃহৎ জনগোষ্ঠীর দেশ। তো এখানে হলো যত মানুষকে ফেসিলিটেট করতে হবে সরকার থেকে, জি। হ্যাঁ ফেসিলিটেট করতে হবে। জি, রেলওয়ের মাধ্যমে আসলে কি সবচেয়ে বেশি মানুষের যোগাযোগের ব্যবস্থা করা যায়। উন্নত দেশগুলিতে তাই করে। রেলওয়ের মাধ্যমে খুব অল্প সময়েও যোগাযোগ ব্যবস্থাটা মেইনটেইন করা যায়। নিরাপত্তাটা বেশি, বাংলাদেশে যানবাহনের। নিরাপত্তাটা বেশি। জি, অন্যান্য যানবাহনের থেকে বাধাগুলিও কম। যদি চলার ক্ষেত্রে ধরেন জ্যাম পড়ার যে ইয়াটা, সড়ক পরিবহনে যেটা জ্যাম পড়ে, সেই ক্ষেত্রে রেলওয়েতে তো ওই সিস্টেমটা নাই যে তার ট্র্যাকে চলেন সময় মেইনটেইন করার জন্য। তো আপনার কথায় যা বোঝা যাচ্ছে তুলনামূলক রেলওয়ের সদিচ্ছা একদম উপর থেকে নিচ পর্যন্ত যে সদিচ্ছার অভাবেই তারা ইচ্ছা করেই হয়তো চায় না। আপনার কি মনে হয় যে রেলওয়ের যে কর্মী সংকটটা আছে এটা কি চাইলেই কি এটাকে সমাধান করলে রেলওয়েকে লাভজনক করা সম্ভব না? এই কর্মী সংকটটা দিয়ে মানে টোটাল মানে প্রপার ফাংশনাল যদি করা হয়
সেক্ষেত্রে হুম তো এটা সার্ভিসটাও ভালো পাওয়া যাবে, মানে লাভজনকও হবে। তো হুম বছর বছর হাজার হাজার কোটি টাকা লস না দিয়ে এটাকে প্রপার ফাংশনাল করে এটাতে আমি প্রফিটেবল করার চেষ্টা কেন করা হয় না? আসলে এই যে মানে রেলের বিষয়গুলো নিয়ে কথা বললে আমার মনে হয় যে মানে ঘন্টার পর ঘন্টা মানে প্রতিটা বিষয় নিয়ে কথা বলা যাবে। হ্যাঁ, তো এখন ওই যে যেটা বললেন সদিচ্ছাটা, হ্যাঁ সদিচ্ছা, সদিচ্ছা আসলে যেমন ধরেন আমি ওই কয়েক মাস আগে ঢাকার কমলাপুর স্টেশনে একটা প্রোগ্রাম ছিল। তো ওই প্রোগ্রামে রেল উপদেষ্টা মহোদয় ছিলেন, রেল সচিব মহোদয়, ডিজি মহোদয় থেকে ধরে সব অফিসাররা সব ছিল। তো আমি ওখানে উপদেষ্টা মহোদয়কে জিজ্ঞেস করলাম, আহ, না উপদেষ্টা মহোদয় তখন চলে গিয়েছিল একটা ইয়ের নির্দিষ্ট টাইম পরে। তখন ডিজি মহোদয় ছিলেন, সচিব মহোদয় ছিলেন এবং ডিভিশনাল অফিসার এবং জিএম ওনারা ছিলেন। তো সচিব মহোদয়কে আমি জিজ্ঞেস করলাম যে স্যার আমাদের যে একটা ইয়ে হওয়ার কথা ছিল যে রেলের নিজস্ব একটা আইটি ডিপার্টমেন্ট, হ্যাঁ আইটি উইং থাকার জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম। তারপর বলেছিলেন এটা করবেন, আইটি উইং করবেন, প্লাস যে টিকেটিং ম্যানেজমেন্টটা থার্ড পার্টিকে দেওয়া হয়, হ্যাঁ ওইটাও ওই আইটি উইং এর মাধ্যমে রেল নিজস্ব ভাবে এটা মেনটেন করবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের দুর্নীতি কমে আসবে, প্লাস যে কালোবাজারি এটা কমে আসবে। তো এইটা স্যার এটা কতটুকু ইয়ে হলো? তো উনি বলছিলেন যে হ্যাঁ এটা আমাদের চিন্তায় আছে, আমরা করব, এটা নিয়ে খুব শীঘ্রই বসবো, এরকম বলতেছিলেন। তখন একজন ডিভিশনাল অফিসার ম্যানেজার, হ্যাঁ তো উনি উনি বললেন যে এটা তো অনেক ইয়ার বিষয়, এটা পরে কথা হবে। হ্যাঁ, মানে এটা বিষয়টা পাশ কাটিয়ে আরেকটাতে নিয়ে গেলেন। এখন হলো যে ফোকাসটা যে ওনার কাছ থেকে কিন্তু আমি জানতে পারতাম ওনার সদিচ্ছা আছে, উনি রেল সচিব মহোদয়, ডিজি মহোদয় দাঁড়ানো, উনি বলতেছিলেন ওনাদের প্ল্যানিংটাকে এটা কতটুকু এগিয়েছে। হ্যাঁ, কিন্তু কথার মাঝখানে ওই একজন অফিসার কি করলো, এটাকে ইয়ে করে অন্যদিকে নিয়ে গেল। হ্যাঁ, ডাইভার্ট ঠিক। করে দিল। বিষয়গুলো হলো মানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলোকে আমরা ডাইভার্ট করে দিই, আমাদের ইন্টেনশনাল, আমার মনে হলো ইন্টেনশনালি এটা ডাইভার্ট করে দিয়েছেন উনি, যেন এটা এখান থেকে ওনার সচিব মহোদয়ের কাছ থেকে কথাটা আসলে তো একটা কমিটমেন্টের মধ্যে চলে আসছে যে আমরা এর মধ্যে এটা করতেছি, বা এটা মানে অ্যাকচুয়াল ইয়েটা আমরা জানতে পারতাম। তো এটা উনি ইয়ে করে দিলেন। তো এমন ভাবে আরো বিভিন্ন বিষয় আছে যেগুলো ওরা বাইপাস করে অন্য অন্য কিছুতে নিয়ে যায়, অন্য বিষয়গুলো প্রাধান্য দিয়ে দেয়। যেমন লোকোমোটিভ, হ্যাঁ যে লাস্ট যে আমাদের 2 বছর আগে 3000 সিরিজের লোকোমোটিভ ক্রয় করলো, তো এটাতে বিশাল একটা দুর্নীতি হয়েছে এবং নিম্নমানের ইয়ে এসেছে। এটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম, তখন আরেকজন অফিসার এটাকে ডাইভার্ট করে দিল। হ্যাঁ, তো এগুলো ওনারা আসলে মানে ফেস করতে চান না। হ্যাঁ, তো ফেস না করতে চাইলে এগুলো নিয়ে যদি আলোচনা না হয়, কিংবা এগুলোর এই, মূল তথ্যগুলো প্রকাশ না করে, তাহলে কিন্তু এই দুর্নীতিগুলো কমবে না। হ্যাঁ, দুর্নীতিগুলো কমবে না। আর দুর্নীতি হলো আপনার যে সদিচ্ছা যেটা, হ্যাঁ সদিচ্ছা কিন্তু আপনার ওই দুর্নীতির ইচ্ছার কারণে কিন্তু সদিচ্ছা থাকলেও অনেক কিছু হয়ে ওঠে না। বন্ধ হয়ে যায়। সেটা কালোবাজারিটাও তো মানে এখন পর্যন্ত টিকেট কালোবাজারিটা যেই আসুক, যেভাবেই আসুক, যেই গভর্নমেন্টই আসুক, কালোবাজারিটা থেকেই যায়। সেটার থেকে আমরা কোনোভাবেই বের হইতে পারলাম না। একটা বিষয় আপনার যে টিকিট কালোবাজারি, হ্যাঁ টিকিট কালোবাজারিতে কিন্তু রেলের কোনো লস নেই, হ্যাঁ লাভ লসের বিষয় নেই। না, মানে রেলের ডিপার্টমেন্টালি মানে রেলের কোনো ইয়ে মানে লাভ লসের বিষয় নেই। হ্যাঁ, তা হলো মানে আমরা যাত্রীরা এফেক্টেড হই, এফেক্টেড হয়। তো যাত্রীরা যাত্রী এফেক্টেড হয়ে যাত্রী রেলের সেবাটা জি, হ্যাঁ মানে রেলের টিকিট কিন্তু সেল হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর বাজারের কিন্তু এই ক্ষমতাও নাই যে সে সিট বাড়ায় বিক্রি করবে। ও রেলের যে ক্যাপাসিটি এটার মধ্যেই সে কালোবাজারি করতেছে। তো এখন বিষয় হলো রেলের যে কর্মকর্তারা ওনারা মনে করেন যে এটা তো আমাদের রেলের কোনো সমস্যা নেই, হ্যাঁ এটা যাত্রীদের ইয়ে আহ, সাফার হয়, সাফার হয়, যাত্রী এটাতে তাদের গুরুত্ব থাকে না। হ্যাঁ, গুরুত্ব ওরা দেয় না, মানে যে এটাই মনে হলো আমার কাছে। কিন্তু আলটিমেটলি যে যাত্রীরা যেন সাফার না করে এই বিষয়টাতে, এটাও কিন্তু এদের দেখা উচিত। তো ওরা বলে অবশ্যই যে আমরা আপনি যেহেতু মানে সেবা প্রতিষ্ঠান, অবশ্যই তো আপনি সেবা দেওয়ার মান উন্নয়ন করবেন যাতে করে ভালো সেবা পায় যারা সেবা গ্রহীতা।
সেটা তো মানে অবশ্যই মানে যেহেতু সেবা প্রতিষ্ঠান, রেলওয়ে তো সেবাই দিবে। আমি তো হ্যাঁ, যাত্রী যারা থাকবে তারা তো এই সেবাটাই চাবে আরকি। সেবার মানটা যত ভালো হবে দিনে, দিনে সেটার জন্য তো অবশ্যই যাত্রীর এক্সপেকটেশন থাকে। এখন আ আপনার কাছ থেকে তো মোটামুটি ভালো একটা সিনারিও পেলাম আরকি, যেটা আমরা দেখে আসি। আপনার কাছে কি মনে হয় আসলে ভবিষ্যৎ সম্ভাবনাটা কি রেলওয়ের? এভাবেই চলতে থাকবে? না আসলে আমরা যে অনুষ্ঠানটা আমরা করতেছি, কেমন বাংলাদেশ চাই আমরা, আ যে রেলওয়ের পার্সপেক্টিভ টা কি? ভবিষ্যৎ সম্ভাবনাটা কি দেখেন? মানে কতটুকু আসলে সম্ভাবনা আছে? কেউ কি আসলে এটার থেকে সদিচ্ছা দেখাবে এটাকে সঠিক আ যাত্রী সেবার দিক দিয়ে বলেন, দুর্নীতির দিক দিয়ে বলেন, প্রপার প্রপার সার্ভিস এ আনার জন্য কারোর কি সদিচ্ছা হবে ভবিষ্যতে, আপনার কি মনে হয়? এখানে আসলে পলিসিগত বিষয় আছে। এটা মানে এটার কেমনই হবে যে গভর্নমেন্টকে পলিসি নিতে হবে। যেমন ধরেন এখানে একটা কমন বিষয় চলে আসছে যে রেলকে সরকার প্রতি বছর ভর্তুকি দিবে। হুম, রেল সেবা খাত রেলকে প্রতি বছর সরকার ভর্তুকি দিবে। তো এখানে আমার মনে হয় রেল যদি এখানে একটা পলিসি অ্যাপ্লাই করে যে না আমরা এতর বেশি মানে এত টাকা, হ্যাঁ, বাৎসরিক আমরা এত টাকার বেশি আমরা এটাতে ভর্তুকি দিব না। যেমন ধরুন 500 কোটি টাকা, হ্যাঁ, 500 কোটি টাকার বেশি আমরা ভর্তুকি দিব না। হ্যাঁ, বাকিটা রেলকেই তার নিজস্বভাবে রেলের যে সেটা যত দেখতে উন্নয়ন হবে। জি, উন্নয়ন সেটা সার্ভিস এটা ইয়ে করে নিতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু এটা আমার মনে হয় অনেকটা ইয়েটা লাগাম টেনে ধরা যাবে। না হয় কিন্তু এখন কিন্তু আপনি যদি 5,000 কোটি টাকা লস হয় সেটাও কিন্তু সরকার ভর্তুকি দিবে, আর যাবে কোথা থেকে? জনগণের উপর থেকে ট্যাক্স থেকে যাবে। এখন সরকার যদি বলে যে না আমরা এই রেল খাতে বাৎসরিক এত টাকার বেশি আমরা ভর্তুকি দিব না, হ্যাঁ, তা আপনাদেরকে এটা লাভ করতে হবে, প্রফিট করে আপনাদের এটা মেক আপ করতে হবে। যেমন ধরেন এই যে ইয়েগুলো চলে না যে লোকাল গভর্নমেন্টের পৌরসভা সিটি কর্পোরেশন নিজস্ব আয় থেকে, জি, হ্যাঁ, জি, এটা করে নিজের আয় থেকে, তারপর এই ওদের যে এক্সপেন্ডিচার এগুলো নিজের আয় থেকেই ইয়ে করে, আর যদি বড় বাজেট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে একটা ফান্ড আসে। হ্যাঁ, তো ধন্যবাদ। রেলের ক্ষেত্রে যদি এরকম একটা বিষয় চলে আসে তাহলে মনে হয় একটা মোটামুটি মানে ইয়াতে আসবে, হ্যাঁ, কন্ট্রোলে আসবে। আর আরেকটা বিষয় হলো যে রেলওয়ের যে ইয়েগুলো হয় আপনার পারচেজিং গুলো হয়, জি, রেলওয়ের যে পারচেজিং গুলো হয় এগুলো মানে প্রপারলি মনিটরিং করার জন্য একটা অথরিটি থাকবে, সেটা রেলের ভিতর এবং বাহির মিলিয়ে। হ্যাঁ, পারচেজিং দিতেই কিন্তু আপনার যত মানে বড় ধরনের ঘাপলাগুলো করে ফেলে পারচেজিং এ। যেমন ধরেন ওই যে 30টা 3000 সিরিজের লোকোমোটিভ কিনা হয়েছে আপনার কুরিয়ার হুন্দাই রুটেন পারচেজিং, থেকে। জি, হ্যাঁ, হুন্দাই রুটেন কোম্পানি থেকে। তো এই ইঞ্জিন গুলো কিন্তু 2 বছর না যেতেই মানে অনেকগুলো যে বসে আছে, আর যেগুলো এই রাস্তায় চলছে মানে ট্রাভেল, এটার মূল কারণ হলো আপনার যে স্পেসিফিকেশন মানে যতটুকু এটার ক্যাপাসিটি থাকার কথা, মোটর থাকার কথা, এগুলা নেই। হ্যাঁ, নিম্নমানের যেমন 4 মোটরের জায়গায় 2 মোটর, হ্যাঁ, মোটর এরকম বা আরো পার্টস নিম্নমানের পার্টস এইটা এগুলা। অথচ আপনার যে জাইকার অর্থায়নে কিন্তু আপনার 29 সিরিজের যে লোকোমোটিভ গুলা 39টা এগুলা কিন্তু আনা হয়েছিল সম্ভবত 8 থেকে। হ্যাঁ, তো ওইগুলা কিন্তু খুবই ভালো, এই কোরিয়ান হুন্দাই হুন্দাই রোটামেরি। হ্যাঁ, এগুলোর মান খুবই ভালো এবং এগুলোই রেলকে মূলত এতদিন সচল রেখেছে। হ্যাঁ, তা আমরা আশাবাদী হয়েছিলাম যে 3000 সিরিজ যখন আসবে, হ্যাঁ, আসার পরে একটা মানে পূর্বাঞ্চলের রেলের পূর্বাঞ্চলের যে লোকোমোটিভ সংকটটা এটা একটা ভালো একটা ব্যালেন্সে চলে আসবে, রেলওয়ের স্মুথ অপারেশন হবে। কিন্তু আমরা দেখলাম যে এটা আসার পরে যে 3000 সিরিজ তো সার্ভিস দিচ্ছেন, আর 2900 সিরিজের যেগুলো আছে এগুলো ধরেন অনেকটা বয়স হয়েছে ওদের, যে যে বাণিজ্যিক কমার্শিয়াল লাইফটা কমে এসেছে, যার কারণে ওরা এগুলো তো ডিস্টার্ব। হ্যাঁ, তো এখন কিন্তু মানে বিশেষ করে মিটার গেজ অঞ্চল, রেলওয়ে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল মিলিয়ে কিছু টোটালি যে মিটার গেজ সেকশন গুলো এগুলো কিন্তু চরম লোকোমোটিভ সংকটে ভুগছে। হ্যাঁ, যেমন আমরা পূর্বাঞ্চলে চট্টগ্রামের যে ইয়ে আছে হেডকোয়ার্টার, ওইটার ওনাদের তথ্য মতে ডেইলি ওনাদের 72টা লোকোমোটিভ প্রয়োজন চলার জন্য। তো ওরা 50টার বেশি পাচ্ছে না। হ্যাঁ, 50টার বেশি অ্যাকোমোডেট করতে পারছে না লোকোমোটিভ।
তাহলে আপনি চিন্তা করলেন যে ট্রেনের শিডিউল কিভাবে ঠিক থাকবে। এই লোকোমোটিভ সংকটের দোহাই দিয়েই কিন্তু আপনার কি হলো, এই লোকাল ট্রেন গুলাকে প্রথমে অফ করা হলো। তারপরে এই যে নোয়াখালী এক্সপ্রেস, সুরমা মেল এখন চলছে, এগুলো প্রতিদিন চলে না, সপ্তাহে 1-2 দিন চলাচল করে। অথচ মানুষের মালামাল যে পরিবহন, হ্যাঁ, যে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে যদি আপনি ধরেন, প্রচুর মালামাল এইসব ট্রেনে ইয়ে করা হতো, হ্যাঁ, পরিবহন করা হতো। যে লাগেজ ভ্যান আছে, লাগেজ ভ্যান, অথচ পার্সেল ইয়ে থেকে। অথচ মানে এখন সবাই আমাকে জেলে কথা বললে ওরা বলে যে ভাই মানে রেলের যে পণ্য পরিবহনটা খুবই ট্রাস্টেড, তারপর আপনার ইয়ে ব্যয়টাও কম হয়, হ্যাঁ, তারপর সিকিউরড। হ্যাঁ, তো এই রেল যদি এগুলো বন্ধ করে দেয় তাহলে তো আমাদের কি হবে, আমরা আমাদের তো ব্যবসার ব্যয় প্রোডাকশন বেড়ে কস্ট বেড়ে যাবে জি, প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। হ্যাঁ এটা জিনিসপত্রের দাম যেটা অনেক যেমন বিভিন্ন অঞ্চল থেকে সবজি আহ, হুম পরিবহনের ক্ষেত্রে, সবজির দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে রেলের সবকিছু। ভালো একটা ভূমিকা ছিল জি। তো এখন আপনি যেটা বললেন যে আসলে মানে নেক্সট টাইমে এগুলা কভার করার কতটুকু সম্ভাবনা, আমার মনে হয় যে রেলের যে ইয়ে আছে, ক্যাপাসিটি আছে, রেল যদি সম্পূর্ণ ক্যাপাসিটি সঠিকভাবে ব্যবহার করে তাহলে এটা কোনো ব্যাপারই না, রেল ঘুরে দাঁড়ানো। হুম, রেল ঘুরে দাঁড়ানো কোনো ব্যাপারই না। এবং তাদের যে কর্মী সংকটটা, হ্যাঁ, প্রথমত এটা ইয়ে করতেই হবে, কর্মী সংকটটা এটা সমাধান করা আমার মনে হয় যে 1 বছরের ব্যাপার। হ্যাঁ, সার্কুলার দিবে, লোক ইয়ে করবে, সার্কুলার দিবে, লোক ওরা নিয়ে নেবে। এখন তো বাংলাদেশে তো শিক্ষিত বেকারের অভাব সংখ্যা নেই। অভাব অভাব নেই, এখানে লোক পাওয়া যাবে না সেটা এমন না। আর যে এখানে যে আরেকটা বিষয় দেখা যায়, এত বেতন সরকার কিভাবে দিবে। হ্যাঁ, আপনার এইসব পদ সৃষ্টি হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে, হ্যাঁ, তো সেই তখন থেকে চলে আসতে পারলে আপনার এখন কেন পারবে না, এখন তো সবকিছু অ্যাডভান্সড। জি হ্যাঁ, অ্যাডভান্স। জি, এই আপনি সেবার মান, যদি সেবার মান উন্নয়ন করেন সেক্ষেত্রে তো আপনার আয়ও বেড়ে যাবে না, সেটা দিয়েই তো হ্যাঁ আপনি হ্যাঁ, সেটা মেকআপ করা কভার করতে সম্ভব। যদি হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত বা সৎ উদ্দেশ্য থাকে অবশ্যই সম্ভব। আহ, যেটা মূলত, যেটা আমরা এখন মূল সমস্যাটা আপনার সাথে এতক্ষণ কথা বলে যা বুঝলাম, মূল উদ্দেশ্য মানে সমস্যাটাই হচ্ছে সৎ উদ্দেশ্য না থাকা, সদিচ্ছা না থাকাটা। আমাদের যে মানে রেলের যে পরিকল্পনা গুলো হয় এগুলা এই কি বলে আপনার সাস্টেনেবল এবং মানে সুদূর প্রসারী এবং সাস্টেনেবল পরিকল্পনা খুব কমই দেখি আমরা। হ্যাঁ, খুব কমই দেখি যে টেম্পোরারি, ওরা চিন্তা করে টেম্পোরারি, যে আপাতত এটা ইয়ে করে পারবে 10 বছর, 20 বছর বা 30 বছর পরে কি হবে। হ্যাঁ, যেমন আমি একটা রেল ট্র্যাক স্থাপন করলাম কিংবা একটা ইঞ্জিন কিনলাম, এটা কিন্তু আপনার 1, 2, 5 বছরের জন্য না, আমার চিন্তা করতে হবে যে 30, 40, 50 বছরের বিষয়টা। হ্যাঁ, তো এই জিনিসটার অভাব রয়েছে। যেমন ধরেন টঙ্গী থেকে ভৈরব পর্যন্ত আপনার ডাবল লাইন, হ্যাঁ, করেছে। এখন এখন কি হয়েছে যে পুরো দেশকে ইয়ে করবে, এই ব্রডগেজ, ব্রডগেজ মানে ডুয়েল গেজের আওতায় আনবে। তো ডুয়েল গেজের আওতায় আনতে গিয়ে তখন যদি আপনার বেশি দিন হয় না, 2016 সালে এটা করা হয়েছে ডবল লাইনের কাছে, তখন যদি ওই একসাথে ডুয়েল গেজটা করে ফেলতো তাহলে মনে করেন আপনার এখানে অনেক সাশ্রয় হয়ে যেত। হ্যাঁ, তো এখন নতুন করে করতে গেলে এটাতে আবার মনে হয় 5,000 বা 6,000 কোটি টাকার বাজেট লাগবে এরকম। অথচ তখন 3,000 কোটি টাকা দিয়ে করা হয়েছে, ওটার সাথে 1,000 কোটি টাকা হয়তো বেশি যেত, হয়ে যেত এটা। হ্যাঁ, এটা করে নাই। তারপর আরেকটা বিষয়, যেমন মানে আমাদের বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর মানে ভূখণ্ডে রেল চালু হওয়ার 163 মানে বছর বা 64 বছর মাথায় ঢাকা মানে আমরা কক্সবাজারের সাথে ইয়েটা কানেক্টিভিটিটা করতে পেরেছি। হ্যাঁ, রেল কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটিটা কক্সবাজার যেহেতু আমাদের পর্যটনের সবচেয়ে বড় জায়গা, হ্যাঁ, এবং সবচেয়ে মানে পৃথিবীতে যদি সি বিচ গুলোর মধ্যে সবচেয়ে ভালো এবং সম্ভাবনা থাকে, আমি যতটুকু শুনেছি বা বিভিন্ন ইয়েতে স্টাডি করে দেখেছি যে কক্সবাজারের মতো ওইরকম সি বিচ পৃথিবীর কোথাও নেই। এত এত বড় সি বিচ, এত এই লম্বা, বা লম্বা হ্যাঁ, কন্টিনিউ লম্বাটা। ওরকম ইয়ে নেই। অন্যান্য দেশে আছে যেগুলো সুন্দর বাট ছোট ছোট, হ্যাঁ, অনেক ছোট ছোট, বাট আমাদের যেটা এত বড় একটা ইয়ে আছে, এটাকে যদি আমরা পর্যটনের জন্য মানে খুব ভালোভাবে ম্যানেজ করি, হ্যাঁ, সেটা অনেক বড় বিষয়।
আর সেই কক্সবাজারের সাথে কিন্তু আমাদের এই রেল যোগাযোগটা এত বছর হয় নাই, কিন্তু এখন হয়েছে। তো এইখানে এটা করতে গিয়েও দেখা গেল কি যে আমাদের করেছে কি সিঙ্গেল লাইন। হ্যাঁ, সিঙ্গেল লাইন। সিঙ্গেল লাইন এখন তো করার কোনো যৌক্তিকতা নেই। যেমন আপনার ইয়েতে 108 বছর আগে হার্ডিংস ব্রিজ করা হয়েছে, হ্যাঁ, পাকশিতে পদ্মা নদীর উপর। ওইটা কিন্তু 108 বছর আগে ডাবল লাইন করেছে। 8 বছর আগেই পদ্মার উপরে হার্ডিং ব্রিজ ডাবল লাইন করেছে। হ্যাঁ, তো এখন আমরা এই 100 বছর পরে এসে যদি আমরা চিন্তা করি যে একটা লাইন করলাম, একটা গুরুত্বপূর্ণ লাইন কক্সবাজারের লাইনটা, হ্যাঁ, তো এটা সিঙ্গেল লাইন করে ফেললাম। তো এখন কি হবে, পরবর্তীতে হয়তো আবার ডাবল লাইনে কাজ ধরবে, আবারও কি হবে, ওখানের ভূমি অধিগ্রহণ, তারপর সবচেয়ে বড় কথা হলো কক্সবাজারের যে ডোলহাজরা সাফারি পার্ক কিংবা ওই অঞ্চলটা চুনতি, ওখানে কিন্তু বন্য প্রাণী বা বন, হ্যাঁ, বন এরিয়া, এখানে কিন্তু ওই যে লাইনটা করতে যে পরিবেশের অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, এটা যদি আরেকটু পরিকল্পনা করে করতো, বিভিন্ন জায়গায় ধরেন আপনি এই ভায়াডাক্ট করে দিত বা ওভার যেটা, হ্যাঁ, রেল লাইন, তাহলে কিন্তু আমাদের বন্য যে ইয়েটা, পরিবেশটা, ইকোলজিক্যাল যে ব্যালেন্সটা, ওইটা কিন্তু এতটা নষ্ট হতো না। হ্যাঁ, এটাও কিন্তু করে নাই। অথচ আপনার যে যখন আপনার ফিজিবিলিটি স্টাডি করা হয় এখানে, ওখানকার যে রিপোর্ট ছিল, রিপোর্টে কিন্তু বলা হয়েছিল এমন যে বন রক্ষা করার জন্য অনেক জায়গাতে ওভারপাস দিতে হবে, হ্যাঁ, ভায়াডাক্ট নির্মাণ করে রেল উপর দিয়ে নিতে হবে। তো এটাও কিন্তু করে নাই। এটা না করতে যে 27,000 না কত হাজার গাছ কাটা হয়েছে, প্লাস যে একটা ব্যালেন্সটা নষ্ট হয়েছে এটা। আর সেকেন্ড টাইম যদি এখন আমি ডাবল লাইন করতে যাই, তাহলে আমার আবারও ডাবল খরচ হচ্ছে, প্লাস হচ্ছে আমার ইকোলজিক্যালি এটাও নষ্ট হচ্ছে। তো এই এই যে বিষয়গুলা, মানে সুদূর প্রসারী বিষয়গুলা এখানে করা হয় না। এখানে মনে হয় যে আমি করে ফেলি, হ্যাঁ, করে ফেলি। তো পদ্মা সেতুতেও সেম ইয়েটা হয়েছে। পদ্মা সেতু সেম সিঙ্গেল ট্র্যাক। তো সিঙ্গেল ট্র্যাকের সমস্যা হয় কি, আপনি যত টাকাই খরচ করেন, যেমন কক্সবাজারে আপনি যদি এখন র্যান্ডম ট্রেন চালাতে চান, পারবেন না শিডিউল মেনটেন করতে, কারণ ক্রসিং, হ্যাঁ, আমার একটা ট্রেন আসতেছে, একটাকে বসে আরেকটাকে ক্রস দিতে হবে, কারণ আমার লাইন সিঙ্গেল। হ্যাঁ, আমাদের কিন্তু আলটিমেটলি ওই রেলের যে গতিটা আসার কথা, পয়সা খরচ হচ্ছে, বাট আমাদের গতি আসছে না। হ্যাঁ, এটা এটা গতি আসছে না মানে কি, আমাদের ডেভেলপমেন্টটা মানে ভালোভাবে হচ্ছে না। আমাদের কাজ হচ্ছে ঠিকই, আমরা ওটার আউটপুটটা তেমন ভাবে পাচ্ছি না। তো আউটপুট এখন এখন হলো টাইম ইকুয়াল টু মানি। হ্যাঁ, এখন আমি যদি সময়টা কভার করার জন্যই তো এত কিছু হচ্ছে বিশ্বে। আপনার ট্রেন যাচ্ছে 1000 কিলোমিটার, ট্রেনও নাকি আসতেছে, যেমন ইয়াতে 600 কিলোমিটার ট্রেন চলছে। তো টাইম ইকুয়াল টু মানি, ওরা মানে ট্রেনের যাতায়াতের চার্জ যেটাই হোক, ওদের গন্তব্যে টাইম মতো পৌঁছতে হবে, এটাই তাদের সর্বোচ্চ ইয়া। তা আমাদের এখানে কিন্তু আমাদের টাকা খরচ হচ্ছে, কিন্তু আমরা কি করছি, গন্তব্যে কখন পৌঁছবো এটার নিশ্চয়তা থাকছে না। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ জনাব সোহেল রানা ভুঁইয়ান। আপনার মাধ্যমে অনেক কিছু, অনেক সমস্যার কথা জানলাম। ফাইনালি আমরা যেটা বলতে পারি, পরিশেষে যেটা, আমাদের সদিচ্ছার অভাব, সৎ উদ্দেশ্যের অভাবের কারণে আসলে বাংলাদেশ রেলওয়ের এই অবস্থা বা এই অবনতি। আমরা আশা করব ভবিষ্যতে, ভবিষ্যৎ সরকার, নির্বাচিত সরকার বা যেই আসে, যারা দায়িত্বপ্রাপ্ত হবেন, তারা সততার সাথে সদিচ্ছার মাধ্যমে রেলওয়ের উন্নতিটা সাধন করবেন। এটাই আমাদের আশা করা ছাড়া আর কিছু আমাদের করার নাই। কারণ আমরা এখন পর্যন্ত এরকম কাউকেই পাই নাই যে আসলে সদিচ্ছার মাধ্যমে রেলের উন্নয়নটা সাধন করবে। আমাদের আশা এটাই থাকবে। ধন্যবাদ সোহেল রানা ভুঁইয়ান, আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার ব্যস্ত সময় মধ্যে। সোহেল রানা ভুঁইয়ান, আপনি একজন পরিবেশ কর্মীও। আমরা ভবিষ্যতেও আপনাকে আমাদের অনুষ্ঠানে চাবো পরিবেশ নিয়ে কথা বলার জন্য। সে পর্যন্ত জি, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।